প্রতিদিন প্রতিটি ঘন্টায় ওয়াশিংটন ডিসিতে ইউএস গভর্নমেন্ট সরকারিভাবে কাগজকে টাকায় পরিণত করেই চলেছে। চাহিদার সাথে তাল মিলিয়ে চলার জন্য টাকা ছাপানোর এই মেশিনগুলো দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই ননস্টপ তাদের এই টাকা ছাপানোর কার্যক্রম চালাচ্ছে, যা প্রতিদিন মার্কিন অর্থনীতিতে $৫০০ মিলিয়ন বেশি যুক্ত করতেছে। কিন্তু সত্যিকার অর্থে টোটাল কি পরিমাণ অর্থ আসলে তৈরি করা হয়ে থাকে, এটি তার খুবই সামান্য একটি অংশ। সবচেয়ে বড় অংশ মূলত ডিজিটালভাবে ইলেকট্রনিক মানি আকারে তৈরি করা হয়ে থাকে এবং এই ইলেকট্রনিক মানির সংখ্যা বর্তমানে প্রতিদিন $৪ বিলিয়ন বেশি বাড়তেছে। কখনো কি চিন্তা করে দেখেছেন এই সমস্ত অর্থ আসলে কোথা থেকে আসে? মূলত এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর আগে অগণিতবার বিভিন্ন মানুষ, সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অগণিতবার হাতবদল হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে এই টাকা কম্পিউটারের ডিজিট আকারে লেনদেন হয়। গ্লোবালি মানি সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে এটি কোনো একটি দেশকে পরিচালিত করে, কোনো কিছুর দাম বৃদ্ধি করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে আপনাকে এই টাকা ঋণের মধ্যে ফেলে, তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিভাবে আজকের এই ব্যাংকিং লেনদেনের আধুনিকতায় পৌঁছেছি তা পুরোপুরি বোঝার জন্য আমাদেরকে সেই সময়ে ফিরে যেতে হবে যখন কোনো টাকা বা মুদ্রার প্রচলনই ছিল না। হাজার হাজার বছর আগেকার একজন কৃষকের যখন কোনো কৃষিকাজের যন্ত্রপাতির প্রয়োজন হতো, তখন তিনি স্থানীয় কোনো কামারের কাছে এটি কিনতে যেতেন। কিন্তু কৃষকের কাছে তো আর যন্ত্রপাতির বিনিময়ে কামারকে দেওয়ার মতো কিছু ছিল না। সে যখন যন্ত্রপাতি পাবে তখন সে চাষ করবে, তারপর ফসল ফলাবে, এরপরেই হয়তো সে তার উৎপাদিত ফসলের একটি অংশ কামারকে দিতে পারবে। তাই তারা উভয় পক্ষই একটা এগ্রিমেন্টে আসে যে ভবিষ্যতে যখন ফসল উৎপাদিত হবে তখন তাকে বিনিময় হিসেবে তা দেওয়া হবে। কামার কৃষকের দেওয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল। কৃষকের দেওয়া এই ভবিষ্যতের প্রতিশ্রুতিটি ছিল একটি গ্রহণযোগ্য বিনিময় মূল্য প্রদানের পদ্ধতি। চুক্তি অনুযায়ী দেখা গেল ঠিক ২ সপ্তাহ পরে খামারের উৎপাদিত ফসল থেকে কৃষক কামারকে কিছু খাবার এনে দিল। নিজেদের ভেতরের এই লেনদেনগুলোকে সহজ করার জন্য লোকেরা তাদের গবাদি পশু, খাদ্যশস্য এবং লবণের মতো কমনলি ইউজড আইটেম ব্যবহার করে বিনিময় মূল্য প্রদান করতে শুরু করে। প্রত্যেকেরই এই জিনিসগুলো নিজেদের মাঝে লেনদেনের প্রয়োজন ছিল, কিন্তু একজন কামারের কাছে তো আর কৃষক প্রতিদিন একই রকমের খাদ্যদ্রব্য নিয়ে বা একই যন্ত্রপাতি কিনতে আসে না, যার ফলে উভয়ের প্রয়োজনেই এই বিনিময় সিস্টেমটা ভ্যালুয়েবল হয়ে ওঠে। কৃষক চাইলেই এখন তার কোনো একটি প্রয়োজনীয় টুল সুনির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য বিনিময় করে খুবই সহজে কিনতে পারে, যা আপাত দৃষ্টিতে একটি ফেয়ার এক্সচেঞ্জের মতো মনে হয়। এটি তাদের লেনদেনকে দ্রুততর করে এবং উভয় পক্ষই এমন কিছু নিয়ে ঘরে ফিরতে পারে যা তাদের উভয়ের কাছেই মূল্যবান। কিন্তু একটা পর্যায়ে এসে নিজেদের এই লেনদেন বাণিজ্যের চাহিদা অনেক বেশি বেড়ে গেল। কিন্তু সমস্যা হলো, আপনি তো আর বারবার একই জিনিসপত্র ব্যবহার করে র্যান্ডমলি সবকিছু বিনিময় করতে পারবেন না। উভয় পক্ষের এমন কিছু দরকার যা তাদের আসলেই প্রয়োজন। ফলে এই সিস্টেমে লেনদেন করা যথাযথ ছিল না। মানুষের জন্য অবশেষে সোনা ও রূপার মতো মেটাল কয়েনের ব্যবহার করতে সম্মত হলো, কারণ এগুলো আকারে ছোট, অত্যন্ত মূল্যবান এবং এটা চিরকাল টিকে থাকবে, যা গবাদি পশু বা খাদ্যশস্যের মতো জিনিস দিয়ে সম্ভবই না। হঠাৎ করেই বিশ্বজুড়ে বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়ে গেল। জিনিসপত্রের বেচাকেনা চীন থেকে শুরু করে ইউরোপের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। কিন্তু এত পরিমাণ ভারী গোল্ডের মুদ্রা নিয়ে বাণিজ্যের জন্য এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করা কঠিন এবং বিপজ্জনক হয়ে ওঠে। ইট ওয়াজ দ্য টাইম হোয়েন দ্য হোল আইডিয়া অফ মানি স্টার্টেড টু চেঞ্জ। ১৭ শতকে লন্ডনের বিশ্বস্ত স্বর্ণকারেরা সামান্য পরিমাণ ইন্টারেস্ট বা ফি এর বিনিময়ে জনগণের সোনার মুদ্রা দেখে শুনে রাখার প্রতিশ্রুতিতে জমা রাখতে শুরু করে। এটার বিনিময়ে তারা গ্রাহককে একটি কাগজের টুকরা দিত। মূলত এটি ছিল একটি প্রতিশ্রুতিপত্র, যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় তাদের জমাকৃত সোনা উদ্ধার করতে পারত। মজার ব্যাপার হচ্ছে, এই কাগজের টুকরোটি দিয়ে গ্রাহক যে কোনো শহরে যে কোনো স্বর্ণকারের কাছে যে সেই একই পরিমাণ সোনা ফেরত নিতে পারত। কাগজের এই প্রতিশ্রুতিপত্রের তো আদতে কোনো মূল্য ছিল না, কিন্তু এই কাগজই সোনার মতো মূল্যবান হয়ে উঠল। কাগজের এই প্রতিশ্রুতিপত্রের নোটগুলি এতটাই সুবিধাজনক ছিল যে লোকেরা এটা দিয়েই জিনিসপত্র বেচা কেনা করার জন্য লেনদেন করতে শুরু করলো। একটা পর্যায়ে স্বর্ণকারেরা বুঝতে পারলো যে বেশিরভাগ লোক আসলে তাদের সোনার পুনরুদ্ধার করতে আসছেই না, যার পরিপ্রেক্ষিতে এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে তারা গ্রাহকদের কাছে জাল প্রতিশ্রুতিপত্রের নোট লোন হিসেবে দিতে শুরু করে। ইনস্ট্যান্ট মানি, যা গ্রাহককে সুদ সমেত ফেরত দিতে হবে এবং স্বর্ণকারও অল্প কিছু প্রফিট এখান থেকে করতে পারবে। কিন্তু বাস্তবে এটা ছিল ফেক মানি, যার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই ছিল না। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরেন একজন স্বর্ণকার ১০০ কয়েন লোন দেয়, তবে সে তার নিজের কাছে গচ্ছিত ১০০ কয়েন হারাবে না। সে শুধুমাত্র গ্রাহককে একটি জাল নোটের প্রতিশ্রুতিপত্র লিখে দিবে যার মূল্য
100 কয়েন, যেটা গ্রাহক যে কোনো জায়গায় খরচ করতে পারবে। ইভেনচুয়ালি গ্রাহক তার লোনে নেওয়া 100 কয়েন সহ সুদ সমেত স্বর্ণকারকে 105 কয়েন ফেরত দেবে, যার ফলে স্বর্ণকার কিন্তু 105 কয়েন বাড়তি পেয়ে গেল। ফেরত পাওয়া মুদ্রা স্বর্ণকারদের বাড়তি 105 কয়েন ধনী করলো। তার উপরে গ্রাহক কোনো পণ্যের জন্য সেলারদের অর্থ প্রদান করতে তাদের প্রতিশ্রুতিপত্রের লেনদেন করেছে, যা ওইসব সেলারদেরও সম্পদশালী করেছে। সে একটা সিঙ্গেল লোন থেকে বিদ্যমান মোট অর্থ 100 মুদ্রা বাড়লো ঠিকই, কিন্তু কোনো নতুন মুদ্রা তৈরি হলো না, যার অর্থ বাস্তবে যে পরিমাণ মুদ্রার অস্তিত্ব রয়েছে তার চেয়ে বেশি কয়েন বা মুদ্রা মানুষের হাতে লেনদেন হচ্ছে, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। যতক্ষণ না সব গ্রাহক একই সময়ে তাদের প্রতিশ্রুতিপত্র বা কাগজের নোট নগদ মুদ্রাতে কনভার্ট করতে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবকিছুই ঠিকঠাক। এখন যদি আমরা স্বর্ণকারকে ব্যাংক এবং প্রতিশ্রুতিপত্রের নোটগুলিকে ডিজিটাল মানি দিয়ে প্রতিস্থাপন করি, তবে এটিই আমাদের আজকের ডিজিটাল দুনিয়ার অর্থব্যবস্থার সিস্টেম। 17 শতকের দিকে স্বর্ণকারেরা যখন জাল নোটের প্রতিশ্রুতিপত্র দিতে শুরু করে, এটি তখনকার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। কারণ হলো, এর আগে কোনো নতুন টাকা যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই তা সিস্টেমে প্রবেশ করতে পারত না। যখনই কোনো লেনদেন করা হতো তখন যে পরিমাণ অর্থ বিদ্যমান ছিল শুধুমাত্র তা কেবল একটি সাইকেলের মধ্য দিয়ে ঘোরাফেরা করত। কিন্তু এই সিস্টেমের একটি বড় ত্রুটি ছিল। কল্পনা করুন, 4 জনের একটি দলের মানুষের মধ্যে মোট $100 আছে। যদি প্রথম ব্যক্তি কিছু খাবার কেনার জন্য দ্বিতীয় জনকে অর্থ প্রদান করে, তবে প্রথম জনের টাকা কিন্তু নাই হয়ে যাবে। তারপর যদি দ্বিতীয় ব্যক্তি একটি সার্ভিস নেওয়ার জন্য চতুর্থ ব্যক্তিকে কিছু টাকা দেয়, তাহলে আবার মানি চতুর্থ জনের কাছে চলে যায়। লক্ষ্য করে দেখুন, যতবারই টাকা তার ভ্যালুর সমান লেনদেন হচ্ছে, ততই প্রোডাক্টিভিটি বাড়ছে। কিন্তু অবশেষে মানি সাপ্লাই একটা পর্যায়ে এসে বন্ধ হয়ে যাবে এবং টাকা খুব কম সংখ্যক লোকের কাছে চলে যাবে। ফলে বাণিজ্যিক ট্রানজাকশন ধীরগতির হয়ে পড়বে এবং প্রোডাক্টিভিটি কমে যাবে। এই সিস্টেমটি তখনই শুধুমাত্র কাজ করবে যখন প্রত্যেকে একে অপরকে ঠিক একই সময়ে একই পরিমাণ অর্থের আদান প্রদান করবে, যা রিয়েল ওয়ার্ল্ডে অসম্ভব। সিস্টেমে আরো মানি অ্যাড করার মাধ্যমে এটি অর্থনীতির গতিশীলতা বাড়ায়, যা বিজনেসগুলোকে গ্রো করতে সুযোগ করে দেয়। তারা পণ্যগুলো তৈরি করতে পারে এবং আলটিমেটলি আমাদের সভ্যতাকে অগ্রসর হতে সাহায্য করে। এবং এজন্যই নতুন টাকার এই কনস্ট্যান্ট ফ্লো আমাদের বর্তমান অর্থব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ব্যাংকগুলো এমন এক জায়গা যেখানে আমরা আমাদের টাকা পয়সা সেফলি সঞ্চয় করে রাখতে পারি, তবে বাস্তবে কিন্তু আসল ঘটনা ভিন্ন। আপনি যখন একটি ব্যাংকে আপনার টাকা রাখেন, তখন কিন্তু ব্যাংক আপনার কাছে ঋণগ্রস্ত। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকার অঙ্কের নাম্বারগুলো দেখেন, তা কিন্তু ব্যাংকের ভল্টে জমা রাখা নগদ অর্থ না। এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতিপত্রের নোট, যা দেখায় যে ব্যাংকে আপনি টাকা জমা দিয়েছেন, যা আপনার পাওনা টাকা, এবং আপনি যখনই চান ব্যাংক থেকে তা ক্লেম করে ফেরত নিতে পারবেন। অপরদিকে একটা লোনও কিন্তু একদম সেম, কিন্তু এটা উল্টো দিকে। যখন ব্যাংকগুলো আমাদেরকে টাকা ধার দেয়, তখন আমরা তাদের কাছে ঋণী থাকি। আমাদেরকে ব্যাংকে সেই লোনের টাকা ফেরত দিতে হয়। এই লোন নিয়ে ফেরত দেওয়াটা হচ্ছে সেই আসল জায়গা যেখান থেকে সত্যিই টাকা তৈরি হয়। স্বর্ণকারদের কাহিনীর মতোই, যখন একটি ব্যাংক আপনাকে লোন দেয়, তখন তারা দরিদ্র হয় না। তারা সিম্পলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নতুন টাকার সংখ্যা টাইপ করে দেয়। এটা একেবারেই নতুন টাকা, যার আগে কোনো অস্তিত্বই ছিল না। একমাত্র পার্থক্য হলো, আপনি যখন এই টাকা ফেরত দেন, তখন টাকার সংখ্যাগুলো মুছে ফেলা হয় এবং ব্যাংক শুধুমাত্র ইন্টারেস্ট বা সুদটা রাখে। কিন্তু সেই লোনটার মাধ্যমে আপনি একটি নতুন গাড়ির জন্য হয়তো টাকা পে করেছেন এবং সেই টাকা শেষ পর্যন্ত ডিলারশিপের এমপ্লয়ীদের কাছে পৌঁছেছে। তারপরে সেই এমপ্লয়িরা সেই অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খরচ করেছে এবং সেখানে শত শত হাত ঘুরে নতুন ট্রানজাকশন তৈরি হয়েছে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের চালানোর মতো শক্তি পেয়েছে। নতুন নতুন প্রযুক্তির তৈরি করা থেকে শুরু করে আমাদের খাদ্য সরবরাহ পর্যন্ত সবকিছুকেই এই টাকা গতিশীল রেখেছে। এই সমস্ত ভ্যালু এবং প্রোডাক্টিভিটি কখনোই ঘটতো না যদি না সিস্টেমে নতুন এই মানি প্রবেশ না করত। মূল সমস্যা হলো যে যখন আমরা নতুন অর্থ তৈরি করি, তখন প্রোডাক্টিভিটি কিন্তু হুট করে বেড়ে যায় না এবং এটি মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। যদি সোসাইটি কম পণ্য উৎপাদন শুরু করে কিন্তু সিস্টেমে আরো বেশি অর্থ যোগ করা হয়, তবে কম পণ্যের জন্য বেশি প্রতিযোগিতা থাকায় পণ্যের দাম বাড়বে। শুধুমাত্র এই কারণেই ব্যাংকগুলো কত টাকা তৈরি করতে পারবে তা একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা উচিত। অতীতে ব্যাংকগুলো তাদের ব্যাকআপ সাপ্লাইয়ের প্রকৃত নগদ অর্থের একটি অংশ লোন দিতে পারত। যদিও আজকাল ব্যাংকগুলির তাদের পছন্দ মতো যত খুশি তত অর্থ তৈরি করার প্রায় সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। যদি তাদের ব্যাকআপ মানির ঘাটতি পড়ে, তবে তারা সিম্পলি কেন্দ্রীয় ব্যাংকে যাবে, গিয়ে বলবে আমাদের টাকা শেষ, টাকা দেন, এবং এখানেই জিনিসটা হাস্যকর হয়ে যায়। নতুন অর্থ তৈরি করতে সরকার একটি বন্ড তৈরি করে, যা মূলত একটি ঋণ, যা সরকারকে একটা স্থির ইনকাম প্রদান করে। ব্যাংক, কর্পোরেশন
কর্পোরেশন এবং বিদেশি দেশগুলি মার্কিন সরকারের কাছ থেকে এই বন্ডগুলি কেনে এবং এই অর্থের প্রবাহ সরকারের বাজেটে গিয়ে যুক্ত হয়। সরকার কোম্পানি এবং লোকজনদের পে করার জন্য এই অর্থ ব্যবহার করে এবং একটা পর্যায়ে ঘুরে ফিরে অবশেষে ব্যাংকগুলিতেই আবার এই টাকা ফিরে আসে। সমস্যা হলো মার্কিন সরকার প্রায় সবসময় তার উপার্জনের চেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে, তাই যারা তাদের বন্ড ক্রয় করছে তাদের কাছে এটি ক্রমাগত ঋণের মধ্যেই থাকে। সেই ঋণ পরিশোধের জন্য আবার করদাতাদের প্রদান করা অর্থ ব্যবহার করা হয়। গত বছর আমেরিকান সরকার প্রায় $7 ট্রিলিয়ন ব্যয় করেছে, কিন্তু তারপরও সেখানকার জনগণের ট্যাক্সের টাকা এটার জন্য যথেষ্ট ছিল না এবং তাই আমেরিকান সরকারকে আরও বেশি অর্থ পেতে নতুন পাউন্ড তৈরি করতে হয়েছে, যার ফলে এটি তাদের আরও ঋণের মধ্যে ফেলে দেয় এবং এই ঋণের চক্রটি বারবার চলতে থাকে। এটি হয়তো শুনতে পাগলের প্রলাপের মতো মনে হতে পারে, কিন্তু ঋণের মাধ্যমে আরও অর্থ যোগ করার এই সিস্টেমটি পুরো বিশ্বকে পরিচালনা করছে। এটি বাস্তবে অতটাও খারাপ সিস্টেম না, আবার এটি এমনও না যে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বা তার কাছাকাছি চলছে। যদি ব্যাংকগুলি বিজনেস, এডুকেশন এবং ইনফ্রাস্ট্রাকচারের মতো আরও বেশি প্রোডাক্টিভ জিনিসের জন্য এই অর্থগুলোকে তৈরি করে এবং এই সমস্ত অর্থ সিস্টেমে সঠিকভাবে পরিচালিত হয়, তবে তা দীর্ঘমেয়াদে হায়ার রিটার্ন দিতে পারে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।